দেখো, তাহলে আমাদের সাংগঠনিক বিষয় এবং যে অ্যাডাপ্টেশন দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হলো। এরপরে আচ্ছা, সাংগঠনিক বিষয়টা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা তাহলে বিভিন্ন রকমের স্কিমা পেলাম। মানে আমি যদি বলি তুমি কুকুরের স্কিমা তোমার মধ্যে ছিল, কালো রঙের কুকুর এলো তোমার স্কিমার মধ্যে, সাদা রঙের কুকুর ছিল, ছাগল এলো, বিভিন্ন রকমের যে স্কিমা তোমার মধ্যে আস্তে আস্তে আসলো, সেগুলোকে যখন তুমি একসঙ্গে সুসংগঠিত করে নিজের মধ্যে জমা করছো, এই যে সক্ষমতা বা এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে অর্গানাইজেশন। মানে যে প্রক্রিয়ার দ্বারা আমরা বিভিন্ন রকমের যে স্কিমাগুলো পেয়েছি তাদেরকে সুসংগঠিত করে আরো জটিল এবং উচ্চতর চিন্তামূলক কাজ করার যে সক্ষম হওয়ার প্রক্রিয়া। মানে আমরা এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন পেয়ে পেয়ে যে পদ্ধতির দ্বারা আমাদের চিন্তা ভাবনাকে আরো কঠিন করতে পেরেছি, আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন করতে পেরেছি, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। এরপরে আমরা আসব আমাদের যে এই অভিযোজন থেকে আত্মীকরণ এবং সংযোজন, পুরো বিষয়টা চারটে স্টেজে বাচ্চাদের মধ্যে হয়ে থাকছে। কার মতামত অনুযায়ী? পিয়াজের মতামত অনুযায়ী। দেখো, উনি বোঝানোর চেষ্টা করেছেন এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশের তত্ত্বে চারটা স্টেজ রয়েছে। একটা কি? ফার্স্ট স্টেজ সেন্সরি মোটর স্টেজ, যে স্টেজটাকে আমরা সংবেদন সঞ্চালকমূলক স্তর বলতে পারি বা সংবেদন চালকমূলক স্তরও বলতে পারি। তারপরে 2 নাম্বার স্তর আছে প্রি অপারেশনাল স্টেজ, যেটাকে আমরা বলতে পারি পাক আর অপারেশন মানে সক্রিয়তা, তাহলে পাক সক্রিয়তার স্তর বা প্রাথমিক সক্রিয়তার স্তরও বলতে পারি। তারপরে আছে কংক্রিট অপারেশনাল স্টেজ, কংক্রিট মানে আমরা এখানে বলবো মূর্ত, ঠিক আছে, মূর্ত, আর অপারেশনের মানে সক্রিয়তা, মূর্ত সক্রিয়তার স্তর। আরেকটি রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটাকে অনেকে বিমূর্ত বলে, কিন্তু আমরা যৌক্তিক এই টার্মটাকে মেনে চলবো, যৌক্তিক সক্রিয়তার স্তর। এই চারটে স্টেজ রয়েছে ওনার। এই চারটে স্টেজের কি কি বৈশিষ্ট্য আছে, চারটে স্টেজের কি ঘটনা আছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানলেই আমরা এই পেঁয়াজের তত্ত্বটি খুব ভালোভাবে জানতে পারবো। প্রথমে আমরা দেখব সংবেদন সঞ্চালনমূলক স্তর, অনেকে সংবেদন চালকমূলক স্তরও বলতে পারে। এটি হচ্ছে পেঁয়াজের মতে যে জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশ এর প্রথম স্তর। মানে একটা শিশু জন্ম হয়েছে, জন্মের থেকে 2 বছর পর্যন্ত তার মধ্যে এই স্তরটা লক্ষ্য করা যায়। এই স্তরটাতে বাচ্চারা কি কি করে অ্যাকচুয়ালি, এই স্তরটাতে বাচ্চারা অ্যাকচুয়ালি কি করে বা কি করে থাকে। মেনলি এই সময় বাচ্চাদের দৈহিক এবং ইন্দ্রিয়ের ব্যবহার হয়। মানে দেখবে এই সময় বাচ্চারা বিরাট কিন্তু ওই জ্ঞানমূলক কাজ করতে পারেন না, কিছু অঙ্গ সঞ্চালনমূলক কাজ করে থাকে। তার মধ্যে আমরা কয়েকটা বিষয়কে তুলে ধরেছি। একটা হচ্ছে দেখো প্রতিবর্তক ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। অনেকেরই জানতে ইচ্ছা করছে এই রিফ্লেক্স অ্যাকশন মানে কি। খুব একটা সুন্দর ছোট্ট উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবে। যে কাজটা বাচ্চারা কিন্তু করে জন্মের প্রথমের দিকে, তুমি বাচ্চার কাছে জন্ম হয়েছে কয়েকদিন সদ্য, তুমি আঙুল তার হাতের কাছে আঙুলটা দাও তোমার, এবং আঙুলটা কাছে চিপে ধরে নিবে, জাপটে ধরে যখন, অথবা জড়িয়ে ধরে যখন কোনো বিষয়কে, অথবা চষে কোনো বিষয়কে, দেবে আঙুল সে হয়তো চুষছে, অনেক সময় পা চুষতে পারে,
এই সময় বাচ্চাদেরকে আমরা ওই যে ওই ছোট্ট একটা কি বলে ফিডারের মুখটার মতো তাতে মধু দিয়ে থাকে, কি বলে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এই বিষয় ওই কিছু একটা দেয় হয়তো বিষয়টা জানা নেই, অনেক আগে আমাদের এখানে তো চুসনি বলে, আমি জানিনি বাকিটা। তো এই যে বিষয়গুলো বাচ্চা করছে, এর দ্বারা কিন্তু পরিবেশকে জানার চেষ্টা করে, এর দ্বারা পরিবেশকে জানার চেষ্টা করে। সেই হাতের সাহায্যে, মুখের সাহায্যে সে পরিবেশের সঙ্গে পরিচিত হয়। তুমি ভাবছো মনে হয়েছে আমার হাতটা ধরে খুব, না, সেই যে পিকে বইটা ছিল না, যে আমির খান ওই মেয়েটার হাত ধরে পুরো ভোজপুরি না কি ভাষাটা শিখে যাবে, এক্ষেত্রেও একই। বাচ্চা তোমাকে ঝাপটে ধরে আঙুলকে চুষে বা কোনো কিছুকে মুখ দিয়ে চুষে তার সম্পর্কে সে ইনফরমেশন কালেক্ট করছে, তাহলে এটাই হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। আর রিফ্লেক্স অ্যাকশন সেটাকে বলা হচ্ছে ইংরেজিতে। এরপর আছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। এটা খুব ইন্টারেস্টিং, আমাদের বাড়িতে যে বাচ্চারা একই রকম করে। ধরো বাচ্চা একটা কাজকেই বারবার বারবার করার চেষ্টা করে, হয়তো একটা বাটি হাত থেকে পড়ে গেছে, এটা খুব সুন্দর শব্দ, টং করে শব্দ হয়েছে, সে কিছুক্ষণ পরে আবার একটা বাটিকে নিয়ে আবার ফেলার চেষ্টা করবে। অর্থাৎ এক একটা কাজকে সে বারংবার রিপিট করে করে বিষয় সম্পর্কে কিন্তু তথ্য আরোহণের চেষ্টা করে। এর দ্বারা সে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাহলে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া মানে একটা কাজকে সে বারবার বারবার কিন্তু করছে, সেটাকে আমরা বলতে পারি কি পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, যাকে আমরা সার্কুলার অ্যাকশনও বলে থাকি, যাকে আমরা সার্কুলার অ্যাকশনও বলে থাকি। আর কি হয়, এই সময় বাচ্চা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে খুব একটা ধারণা করতে পারে না, খুব একটা ধারণা করতে পারে না। তার কাছে সমস্ত কিছুই যখন চোখের সামনে আছে আছে, চোখের সামনে নেই নেই। অনেক সময় আমরা করি না, দেখবে কোনো একটা বাচ্চা সে হয়তো যে কোন একটা জিনিস নেওয়ার জন্য খুব বায়না ধরেছে, আমরা তখন ছাড়িয়ে হুস চিন নিয়ে পালিয়ে গেছি, যাই নিয়ে পালিয়ে গেছে করি। অর্থাৎ তার কাছে সেটাই মানে প্রতিভাত হয়, চোখের সামনে যেটাই আসে সেটারই অস্তিত্ব আছে, সেটাই সে মনে করে। তার কাছে যেটা নেই তার কিছু অস্তিত্ব আছে বলে সে কিন্তু মনে করে না। প্রথম ওই কিছুক্ষণ কাঁদার পরে সে কিন্তু ভুলে যায়, ওই বিষয়টা সম্পর্কে আর মনে রাখতে পারে না, যে আমি একটা কিছু রিমোট নিয়ে খেলছিলাম, হয়তো রিমোট, তোমার বাচ্চা রিমোট নিয়ে খেলছে, খুব বায়না ধরছে, তুমি রিমোটে দাঁড়িয়ে হুস পাখি নিয়ে পালিয়ে গেছে করে দিলে, কিছুক্ষণ পরে সে করতে করতে চুপ দিয়ে দিবে, কারণ কিছুক্ষণ পরে সে ভুলে গেছে ওই বস্তুটা যখন তার কাছে নেই মানে বস্তুর অস্তিত্ব নেই। তাহলে বস্তুর স্থায়িত্ব বা বস্তুর অস্তিত্ব সম্পর্কে এই সময় বাচ্চার কাছে বিশেষ কোনো ধারণা থাকে না। তারপরে কি কল্পনার ছলে খেলা, দেখতে পাবে অনেকেই তোমরা আছো জানো, বা অনেকেই যারা কাকুর ছেলে বা আরো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো বা দাদার ছেলে মেয়েদেরকে দেখেছো, দেখতে পাবে এই সময় বাচ্চারা কল্পনার ছলে প্রচুর খেলে। রান্নাবাটি বা আরো ধর একটা প্লেনকে নিয়ে এই উড়ছে এই উড়ছে, এই এখানে গিয়ে এটা করে দিবে সেটা করে, সে কিন্তু ওই রকম ভাবনা চিন্তা করে। সে ভাবছে কি তার হাতে যে জিসিবিটা আছে বা জেসিবিটা আছে সেটা হয়তো আমাদের নর্মাল জেসিবির মতোই কাজ করে, তার বাড়িতে হয়তো যে ওই বাচ্চাদের খেলনা বাটির যে ইন্ডাকশন আছে সেটা সে ভাবছে হয়তো ওই রকম ভাবেই কাজ করে। অর্থাৎ এই সময় সে কল্পনার ছলে খেলে এবং সেটাকে সে বাস্তব বলেও মেনে নেয়। তার কাছে এরকম মনে হচ্ছে যে এই বিষয়টা সত্যিই হয়, তার কাছে যেটা রয়েছে। হয়তো দেখবে এই সময় বাচ্চারা ওই যে ওই রান্নাবাটির যে গ্যাসটাকে জ্বালে আগুন লেগে গেল, তারপরে ওই প্লাস্টিকের কড়াইগুলো দিল, রান্না হচ্ছে, সেই কিছুই নাই তাকেই খাচ্ছে, হয় আমরা দেখেছি। তাহলে বাচ্চারা এই সময় কিন্তু কল্পনার, সে যে ভাতটা খাচ্ছে ওই চাটুর মধ্যে কি বা ওই যে ডাবুর মধ্যে কি ভাত আছে, কিছুই তো নাই, প্লাস্টিকের তো জিনিসগুলো। তাহলে বাচ্চারা এই সমস্ত কাজগুলোর দ্বারা এই স্তরটা বা এই স্তরটিতে এগিয়ে চলে।
প্রতিবর্তক ক্রিয়া, পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, বস্তুর স্থায়িত্ব এবং কল্পনার ছলে খেলা। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। প্রচুরবার প্রশ্ন পড়েছে যে কোন স্তরে বাচ্চার মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা তৈরি হয় না। অবশ্যই উত্তর হবে কি সংবেদন সঞ্চালকমূলক স্তরে। আশা রাখছি এই স্তরটা সম্পর্কে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এরপরে যেটা আসবো আমরা দ্বিতীয় নাম্বার স্তর, যেটাকে প্রাক ধারণামূলক স্তর বলা হয়। 2 বছর পর্যন্ত চলেছিল সেই স্তরটা, সংবেদন সঞ্চালনমূলক স্তর। এই স্তরটা চলবে 2 থেকে 7। আমি কিন্তু 3 থেকে বললাম, তার কারণটা কি, যে তোমার বাচ্চার 2 বছর 1 মাসেও প্রথম স্তর থাকতেই পারে, আবার তোমার বাচ্চার 1 বছর 8 মাসে সেই স্তরটা কেটে প্রাক ধারণামূলক স্তরে আসলেও আসতে পারে। কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। আমরা জানি একটি বাচ্চা শৈশব, বাল্যকাল, কৈশোর, প্রাপ্তবয়স্ক, বার্ধক্য এই পরে যাবে, কিন্তু কারো 6 মাস আগে আসে, কারো 5 মাস পরে আসে, কারো 2 মাস আগে আসে, কারো 3 মাস পরে আসে। আমরা দেখেছি আমাদের অনেক বাচ্চা কেউ আগে চলতে পারে, আবার কেউ আগে কথা বলতে পারে। অনেকেই দেখেছি কোনো বাচ্চা মুখ ফুটেনি কিন্তু সে চলতে পেরে গেছে, আবার কোনো বাচ্চা মুখ অনেক আগে ফুটে গেছে, তার অনেক পরে চলতে পেরেছে। একই রকম এখানে কিন্তু কেউ কখনো বলতে পারবে না স্যার 2 বছর 1 মাসে কি তার সংবেদন সঞ্চালকমূলক স্তরের মধ্যে থাকতেই পারে। কে লাইন টেনে দিচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের মতো? এরকম তো কোনো কিছু নেই। তাহলে অবশ্যই মাথায় রাখবো 2 থেকে 7 আর আগেরটা 0 থেকে 2, এখানে কোনো বর্ডার লাইন টানা নেই। এই বয়সটি কি পেঁয়াজের স্তরের দ্বিতীয় নাম্বার স্তর। এই সময় বাচ্চার মধ্যে আস্তে আস্তে ভাষার ব্যবহার শুরু হয়। দেখবে তোমরা 2 বছরের কাছাকাছি বাচ্চারা এবারে ভাষা ব্যবহার দেখবে, সেই টুটা ফুটা ভাষাতে দেখবে গলা সেই আদো আদো জড়িয়ে যাচ্ছে, এই রকম করে আস্তে আস্তে তারা কথা বলতে শিখে। আর কি বাইরের জগতের অস্তিত্ব বুঝতে পারে, মানে অবজেক্ট পার্মানেন্স তার মধ্যে আসছে। আগে কি অবজেক্ট পার্মানেন্স ছিল না তার মধ্যে। এবং শিশু বিলম্বিত অনুকরণ করছে, রূপক অভিনয় করছে। এই সময় সব একটার পর একটা কি বিষয়গুলো, প্রথমে আছে কি সাংকেতিক যে চিন্তন, সাংকেতিক চিন্তন এই সময় তার মধ্যে আস্তে আস্তে তৈরি হয়। মানে সে সংখ্যাকে বুঝতে পারে, সংখ্যা সম্পর্কে তার ধারণা আস্তে আস্তে তৈরি হয়। এই স্তরটাতে তার মধ্যে সংখ্যা নিয়ে ধারণা তৈরি হচ্ছে। প্রত্যেকটা বিষয় সম্পর্কে সে আস্তে 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 বিষয়গুলো সম্পর্কে শিখছে। তারপরে তার মধ্যে আছে কি বিলম্বিত অনুকরণ, যেটাকে আমরা ডিফার্ড ইমিটেশন বলি। একটা কাজ সে বারবার করার চেষ্টা করে, বারবার কিন্তু একটা কাজকে করার চেষ্টা করে। মানে তুমি যা করবে তোমার বাচ্চা সেটাকে দেখে হুবহু অনুকরণ করার চেষ্টা করবে। দেখবে এই সময় তুমি জুতা পরে হাঁটছো, সে তার জুতা নয় তোমার জুতাগুলো পরেই হাঁটছে। বাচ্চাদেরকে দেখা যায়, হয়তো তুমি একটা কোনো কথা বলছো, এই এখনই মারবো তোকে, সে বলে এখনই মারবো তোকে, তোমারটাকেই সে অনুকরণ করার চেষ্টা করছে। মানে তারা তাদের যে পাশের পরিবেশ তাকে দেখে অনুকরণ করার চেষ্টা করে। দেখবে অনেক বাচ্চার ছবি পাওয়া যায়, ব্যাঙ যেমন করে লাফাচ্ছে বাচ্চাও তেমন করে লাফাচ্ছে, হাঁস যেমন করে হাঁটছে বাচ্চাও তেমন করে হাঁটছে। এই যে বিষয়গুলো, মানে পরিবেশের কোনো বিষয়কে সে হুবহু অনুকরণ করার চেষ্টা করছে, একে আমরা বলছি বিলম্বিত অনুকরণ। আর কি খুব ইম্পর্টেন্ট সর্বপ্রাণবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই থিওরির জন্য, মানে যাকে আমরা অ্যানিমিস্টিক থিঙ্কিং বলি। অনেকেই যারা মা বাবা আছো বা আছেন তারা করো এই কাজগুলো। কিরকম, তোমার বাচ্চা পড়ে গেছে,
মেঝেটাকে তুমি দিলে একটা লাথি, হ্যাঁ মেরে দিয়েছি, বাচ্চা চুপ দিয়ে দিল। টেবিলটা হয়তো ঠুকা খেয়ে গেছে, বাচ্চা হাঁটে হেঁটে যাচ্ছিল, টেবিলটাই পা লেগে গেছে, তুমি টেবিলটাতে একটা হাতে করে বড় করে এটা মেরে দিলে, বাবু মেরে দিয়েছি কিন্তু চুপ দিয়ে দিতে পারে, বাচ্চা চুপ দিয়ে দেয়। বাচ্চা এই সময় মনে করে জীব জড় এইসব বলে কিছু নাই, সবারই প্রাণ আছে। তাই সে মাকে বলে মেঝে মেরেছে, মেঝেকে মারো, টেবিলে ঠুকায়, টেবিল মেরেছে আমাকে। তাহলে তাহলে এই সময় এই যে ধাঁটা, বাচ্চা প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি খুঁজে পায়? জীবন খুঁজে পায়। মানে সবারই প্রাণ আছে এটা বাচ্চা মনে করে। এটাকে অ্যানিমিস্টিক থিঙ্কিং বলে। আর কি? আত্মকেন্দ্রিক চিন্তন। অনেকটাই এটাকে আত্মকেন্দ্রিক চিন্তনটাকে প্রথম স্তরের মধ্যেও ফেলতে পারে, অনেকে আবার দ্বিতীয় স্তরের মধ্যেও ফেলে। তো আমরা দ্বিতীয় স্তরটাকে মেনে চলবো। মানে এখানে বাচ্চা মনে করার চেষ্টা করে আত্মকেন্দ্রিক চিন্তন মানে আমার মতোই সবাই চিন্তা করবে। যেমন আমার এই স্টুডেন্ট আছে, সে ওয়ানে পড়ছে, মানে ওই দাদার ছেলেকে পড়ায় আর কি। তো তার যে ধারণা, আমি শুনে শুনে হাসি, জানো কাকু, জানো কাকু, আমাদের এরকম একটা ছেলে আছে, এরকম করে দিচ্ছে, তুমি জানো? আরে তোমার স্কুলে পড়ে, থোড়ি আমি তাকে জানবো, আমি কি তাকে আমি জানবো কি করে? না তুমি কেন জানবে নি? তোমার তো জানার কথা। তাকে কি বলবে? বাচ্চাদের কাছে ধারণা যে সে যেরকম ভাবে ভাবছে, মানে তার মাথায় আসছে পক্ষীরাজ ঘোড়া আছে, মানে তোমাকেও ভাবতে হবে পক্ষীরাজ ঘোড়া আছে, কারণ সে তার মতোই চিন্তা করছে। স্কুলে প্রচুর ঘটে, দেখবে তোমাদেরকেও বাচ্চারা এসে বলে মা মা আমাকে সে মেরেছিল, এটা স্কুলে হয়েছে সেটা। তুমি জানো কে? তখন তুমি সত্যি জানো? তুমি কিচ্ছুই জানো না, তুমি তো দেখছি কি চাওয়ার থেকেও হবে। বাচ্চারা বলে এসে, এতে কি ধারণার মধ্যে বশবিত? সে আত্মকেন্দ্রিক চিন্তন। তার কাছে মনে হচ্ছে যে আমি যেটা ভাবি সবাই সেটা ভাববে। এগুলো কিন্তু দ্বিতীয় স্তরের মধ্যে আমরা বেশি দেখতে পাই। আর কি? একমুখী চিন্তন, খুব ইম্পর্টেন্ট, আমি নিজের ঘরে দেখতে পাই। একমুখী চিন্তনটা কি? এই সময় বাচ্চারা একদিকেই চিন্তা ভাবনা করতে পারে। তুমি একটা মাজাকে একটা ছোট গ্লাসে ঢেলে দাও, আর একটা মাজাকে একটা কাঁচের একটু বড় গ্লাসে ঢেলে দাও, একই 100 ml 100 ml বা 200 ml 200 ml আছে, নির্দ্বিধায় বলে দিচ্ছি বাচ্চা বড় গ্লাসটা নেবে। কারণ তার এটা মাথায় নেই যে ওর মধ্যেও 200 ml মাজা আছে, এর মধ্যেও 200 ml মাজা আছে, বা ওর মধ্যেও 200 ml জুস আছে, এর মধ্যেও 200 ml জুস আছে। বাচ্চা মনে করবে যেটা বড় সেটাতেই বেশি আছে। তাহলে একদিকেই চিন্তা করতে পারে এই সময়। কোন জিনিসকে বড় পাত্রে, সাপোজ ধরো একটা টিউবের মধ্যে জল আছে, সেই জলটাকে সেম জলটাকে থালার মধ্যে ঢেলে দিবে, সেভাবে থালার মধ্যে বেশি জল আছে, কারণ তার ক্ষেত্রফলটা অনেক বড় দেখতে। এই যে একই রকম ভাবে চিন্তা করা, একদিকে চিন্তা করা, এই সময় বাচ্চারা করে, যেটাকে আমরা কি বলি? একমুখী চিন্তন। ওটারই বিপরীত কি? উভমুখী চিন্তন করতে পারে না। একই জিনিস, একমুখী চিন্তন করতে পারে মানে উভমুখী চিন্তন করতে পারে না। যে 100 গ্রাম দুধ ছোট গ্লাসেও আছে, আর ওই 100 গ্রাম দুধ বড় গ্লাসেও রয়েছে, দুটোর পরিমাণ একই, তাহলে এই চিন্তনটা কিন্তু সে করতে পারবে না। আর কি? তার মধ্যে এই সময় বাস্তববোধ সম্পর্কে একটু ধারণা হয়, কিন্তু সম্পূর্ণ বিষয়টা নেই। এই সময় বাচ্চাদের কিন্তু সম্পূর্ণ যে বিষয়টা, যেমন 7 বছর বয়সের শিশু আস্তে আস্তে কিন্তু বুঝতে পারে চাঁদের উৎসর ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা নেই। মানে আস্তে আস্তে আর বাস্তব বোধ তৈরি হচ্ছে যে মেঘ, যে চাঁদ থেকে মেঘ আসে, আবার মেঘ আসে উঁচু বাড়ির থেকে, এই যে বাচ্চাদের মধ্যে ছোট ছোট ধারণা ছিল, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে তার মধ্যে কাটতে, মানে সে একটু বাস্তব বোধের দিকে আসে, তার মধ্যে আস্তে আস্তে বহির্জগৎ সম্পর্কে একটু জ্ঞান তৈরি হয়। কারণ 7 বছর ঠিক কাছাকাছি যাচ্ছে সে, মানে সে 1-2 পড়ার দিকে সে আস্তে আস্তে একটু তার মধ্যে কৃত্রিমতা চলে আসছে, যে একদম যে
আমরা উল্টা পাল্টা যে বিষয়গুলো বলছিলাম সেই বিষয়টা আস্তে আস্তে কাটতে কাটতে তার মধ্যে একটু একটু করে কৃত্রিমতা চলে আসছে। সেই বিষয়গুলো এই দ্বিতীয় স্তরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় স্তর সম্পর্কে কারো যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো। এরপরে আমরা, কেউ কিছু বলবে? ঠিক আছে, আমরা তৃতীয় স্তরে যাচ্ছি। তৃতীয় স্তরটা হচ্ছে কি, কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট মানে মূর্ত, মূর্ত সক্রিয়তার স্তর। এই জায়গাটা বয়স সীমা কত? 7 থেকে 11। আমি কিন্তু 7 পর্যন্ত, 2 থেকে 7 প্রি অপারেশনাল ছিল। কংক্রিট অপারেশনাল কিন্তু আমি 8 থেকে 11 বলছি না, আমি 7 থেকে 11 বলছি। কারণ একদম আমরা এখানে বয়সটাকে এরকম কাটা তার দিয়ে আলাদা করতে পারবো না। কারণ এখানে পরিবেশ এবং তার যে বৌদ্ধিক বিষয় সবগুলোই যুক্ত রয়েছে। আমরা পড়েছি শিশু বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতি কেমন ভাবে প্রভাবিত করে। তো এই পর্যায়ে শিশুর মধ্যে কি হয়, আগের স্তরে যে সীমাবদ্ধতাগুলো ছিল, মানে শিশুর মধ্যে 7 বছরের আগে পর্যন্ত যা কিছু সীমাবদ্ধতা ছিল, এই বয়স বা এই স্তরে এসে সেই সীমাবদ্ধতাগুলো সে কিন্তু কাটিয়ে নেয়। সে সীমাবদ্ধতাগুলো কাটিয়ে নেয়। এই সময় বাচ্চার মধ্যে কি কি হয়, বাচ্চা শ্রেণীবিন্যাস করতে পারে কোনো বিষয় সম্পর্কে। আস্তে আস্তে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়ার মাধ্যমে জ্ঞান আরোহণ করতে শিখে। কি কি বৈশিষ্ট্যগুলো ঘটে? প্রথমেই দেখো শ্রেণীকরণ। তুমি বাচ্চাকে এই সময় আলাদা আলাদা জিনিস দাও, 10টা আপেল, 10টা লেবু, অন্যান্য জিনিস দিয়ে দাও, তুমি বলো লেবুগুলো আলাদা, আপেলগুলো আলাদা, সে কিন্তু আস্তে আস্তে সাজিয়ে নিতে পারবে। সে এই স্তরে এসে আস্তে আস্তে সাজিয়ে নিতে পারবে। আমরা বাচ্চাদেরকে একটু ফাস্ট করার চেষ্টা করছি। হয়তো অনেকে বলে, না স্যার আমার বাচ্চা এটা 6 বছরে হয়ে গেছিল। হতে পারে। আমরা তো বাচ্চাদেরকে এখন মানে কি বলবো, যান্ত্রিক বাচ্চা বানিয়ে দেওয়ার চেষ্টার দিকে এগোচ্ছি। বাচ্চার যে একটা খেলার বয়স সেটা কেড়ে নিচ্ছি। আমরা বাচ্চাদেরকে মাটিতে হাঁটতেই দিচ্ছি না, মাটি স্পর্শই পাচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি এই বয়সে হওয়ার কথা যে বিভিন্ন যে আলাদা আলাদা ধরনের বিষয়কে তুমি এলোমেলো করে দিলে বাচ্চা এই পর্যায়ে এসে শ্রেণীকরণ করতে পারবে। যে লেবুগুলোকে একটা ঝুড়িতে রাখবে, আপেলগুলোকে একটা ঝুড়িতে রাখবে, বেদানাগুলোকে একটা ঝুড়িতে রাখবে। অর্থাৎ সব ফলের যে তুমি বড় একটা ঝুড়ি দিয়েছো এলোমেলো করে আছে, সেগুলোকে শ্রেণীকরণ করতে পারবে এই পর্যায়ে। আর কি, ক্রমপর্যায় ক্ষমতা। এটা তোমরা জানো, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। মানে এই পর্যায়ে বাচ্চাকে তুমি 50টা বা 40টা বা 20টা নাম্বার দিয়ে দাও, দিয়ে বলতে পারো ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও, বাচ্চা কিন্তু পারবে। আর কি, অথবা এরকম হতে পারে তুমি 10টা পাথর দিয়ে দিত আলাদা আলাদা আয়তনের, তো সে এক্ষেত্রে কিন্তু সাজিয়ে দিতে পারবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তাহলে এটাকেই পর্যায়ক্রমের ক্ষমতা, পর্যায়ক্রমে সাজাতে পারে বাচ্চা। আর কি আছে, আরোহী চিন্তন। খুব ইম্পর্টেন্ট দুটো ধারণা, এটা হচ্ছে আরোহী, এটা হচ্ছে অবরোহী। আরোহীকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে ওঠা। আর অবরোহী মানে বড় থেকে নিচের দিকে নামা। এটা তো আর এরকম ভাবে বলা যায় না। আরোহী মানে আমরা উদাহরণ পেয়ে পেয়ে সিদ্ধান্তে যাব, আর অবরোহী মানে সিদ্ধান্ত থেকে উদাহরণের দিকে নিয়ে। একটা ছোট্ট বিষয় দিয়ে বলে দিই তাহলে বুঝতে পারবে। যে তুমি দেখলে তোমার পাশের বাড়িতে একটা তোতা পাখি উড়তে পারছে, তুমি আকাশের দিকে তাকালে চিল উড়ছে, পাশে তাকালে দেখছো আরো অন্যান্য পাখি, টিয়া পাখি, ময়না পাখি, ঠিক আছে, যা যা পাখি রয়েছে প্রত্যেকে উড়তে পারছে। তাহলে পাখি নাম্বার 1 অবজারভেশন, টিয়া পাখি উড়তে পারে। পাখি নাম্বার 2 অবজারভেশন,
ময়না পাখি উড়তে পারে। অবজারভেশন নাম্বার 3, হয়তো সারস পাখি উড়তে পারে। তুমি একটা একটা করে ইনফরমেশন কালেক্ট করছো, দিয়ে তুমি একটা সিদ্ধান্তে প্রমাণিত করছো কি প্রত্যেকটি পাখি উঠতে পারে। তাহলে এই যে তুমি উদাহরণ থেকে সিদ্ধান্তের দিকে এগিয়ে গেলে, এই ধরনের চিন্তা করার ক্ষমতা বাচ্চার মধ্যে এই সময় তৈরি হয়। আর কি মূর্ত চিন্তনের ক্ষমতা। মূর্ত চিন্তন, যাদের বাস্তব অস্তিত্ব আছে, যেগুলো স্পর্শযোগ্য, বাচ্চা তাদের সম্পর্কেই চিন্তা ভাবনা করতে পারে। যেমন তুমি ক্লাস ওই 3, 4, 7 বছর মানে বুঝতে পারছো কি 3, 4, 7 থেকে 11, 3, 4 এ পড়বে বাচ্চা, অত বড় জোর 5 এও পড়তে পারে। তো এই সময় বাচ্চাকে যদি স্বাধীনতা সম্পর্কে লিখতে দেওয়া হয়, যদি বাচ্চা লিখে দেয়, তাহলে বুঝতে হবে হয় তার মা লিখে দিচ্ছে, মানে টিউশনের মাস্টার লিখে দিয়েছে। তার কারণ স্বাধীনতা কি, দেশপ্রেম কি বাচ্চার মধ্যে তৈরি হয় না। বাচ্চা কি লিখতে পারবে? গরু সম্পর্কে দেখেছে। বাচ্চা কি পারবে? বাচ্চা দেখতে পারবে হয়তো কোন একটা পাখি সম্পর্কে। যে জিনিসগুলো সে দেখতে পাচ্ছে, বিদ্যালয় পাকা বাড়ি আছে, রং হলুদ রং আছে, 4টা কামরা আছে, 5 জন স্যার আছে, আমরা 50 জন বন্ধু পড়ি, আমাদের এতগুলো চেয়ার, যেগুলো সে দেখতে পাচ্ছে, যেগুলো সে মূর্ত বস্তুগুলো, তাদের সম্পর্কে চিন্তা করতে পারবে এই বয়সে বাচ্চা। তাহলে কোন বাচ্চা যদি ভগৎ সিং এর দেশপ্রেম নিয়ে 10 বছর লিখতে পারে, হয় সে এক্সট্রা অর্ডিনারি, নতুবা তার ঘরের লোক লিখে দিচ্ছে। এইটা আমাদেরকে নির্দ্বিধায় বুঝে নিতে হবে। আর কি বিমূর্ত চিন্তনের অক্ষমতা, একই রকম। তাহলে সে মূর্ত চিন্তন করতে পারছে, বিমূর্ত চিন্তন করতে পারছে না। বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতা, এই বিষয়গুলো হচ্ছে বিমূর্ত বিষয়। এগুলোকে আমরা চিন্তা করতে পারবো না 7 থেকে 11 বছরের কংক্রিট অপারেশনাল স্টেজে। সংরক্ষণ, এই সময় বাচ্চারা বিভিন্ন রকমের সংরক্ষণমূলক কাজ করে থাকে। দেখবে অনেকেই করে স্ট্যাম্প কার্ড কালেক্ট করে না, কয়েন কালেক্ট, এই সময় বাচ্চারা, এখন তুমি কিন্তু করো না, তখনকার সময় কালেক্ট করতো বাচ্চারা। দেখবে আমাদের ঠিক মনে আছে, ওই কোনটা ছবি পেলাম কেটে কেটে কেটে, ওই হয়তো বিরাট কোহলিকে ভালো লাগে, তাহলে বিরাট কোহলি ছবিটা কেটে 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 আমি রেখে দিলাম। এই ঘটনাগুলো কিন্তু এই সময় বাচ্চার মধ্যে ঘটে। ঠিক আছে। আর কি হয়? সংখ্যার ধারণা, মানে এই সময় বাচ্চার মধ্যে আস্তে আস্তে নিউমেরিক্যাল ডেভেলপমেন্ট হয়। সে এক্স ওয়াই 1 2 3 4 এগুলো কিন্তু বুঝতে পারে, মানে 2 + 2 4 হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো সে আস্তে আস্তে কিন্তু বুঝতে পারে এই স্তরটাতে এসে। বুঝতে পারলে? এই স্তরটাতে এসে সেই বিষয়গুলো কিন্তু আস্তে 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 বুঝতে পারে। সে সংখ্যার ধারণা, যে 1 কি 2 কি 3 কি, এই বিষয়গুলো সম্পর্কে তার আস্তে 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 ধারণা তৈরি হয়। আর যেটা বললাম, বাচ্চারা এই সময় সংরক্ষণ বিষয়গুলো তাদের মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করে। এর পরের স্টেজটাতে আমরা যাব যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটাকে আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ বলি। 11 থেকে 18 বছর পর্যন্ত হয়। তিনি কিন্তু 18 বছরের পরে আর কোনো স্তরের কথা বলেননি। মানে তিনি বলতে চাইছেন একটা বাচ্চার যা কিছু বৌদ্ধিক বিকাশ এই 18 বছরের মধ্যেই হয়, আর হয় না। এটা অনেকখানি সত্য। 18 বছরের পরে আমাদের খুব একটা বৌদ্ধিক বিকাশ কিন্তু হয় না। ঠিক আছে, আর খুব একটা আমাদের বৌদ্ধিক বিকাশ হয় না। তো এই সময় দেখো, আগের স্তরে যা যা সীমাবদ্ধতা ছিল, মানে সে বিমূর্ত চিন্তন করতে পারতো না, এখানে বিমূর্ত চিন্তন করতে পারবে। আগে আরোহী চিন্তন করতে পারতো, এখানে অবরোহী চিন্তন করতে পারবে। আগে সমস্যার সমাধান করতে পারতো না, এখানে সমস্যার সমাধান করতে পারবে। আগে যুক্তিপূর্ণ চিন্তন করতে পারতো না, এই সময় কিন্তু সে যুক্তিপূর্ণ
চিন্তন করতে পারবে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো একটু আমরা ডিসকাশন করে নেই। যে বিমূর্ত চিন্তন, যে বিষয়বস্তুগুলোকে আমরা দেখতে পাই না, জাস্ট ফিল করতে পারি, সেই বিমূর্ত বিষয়গুলি সম্পর্কে শিশু আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে পারবে। আর কি অবরোহী চিন্তন। অবরোহী চিন্তন মানে সিদ্ধান্ত থেকে যখন আমরা উদাহরণের দিকে আসবো, মানে আমি একটা সিদ্ধান্ত পেয়ে গেছি মানুষ মরণশীল। এবারে আমি প্রত্যেকটা বাড়িতে দেখছি যে তোমাদের বাড়িতে এমন কেউ জন্ম হয়েছে যে মরেনি আছে? বলো না না, আমার তো ঠাকুমা মারা গেছে, আমার দাদুও মারা গেছে, আবার তার বাবারাও মারা গেছে। আবার অন্য একটা বাড়িতে গেল, হ্যাঁ ঠিক ঠিক আমাদের বাড়িতেও কিন্তু আমার দাদু মারা গেছে কিন্তু ঠাম্মা বেঁচে আছে, কিন্তু দাদুর বাবাও বেঁচে নেই, দাদুর মাও বেঁচে নেই, তারা কিন্তু মারা গেছে। অর্থাৎ এই সময় সে যতগুলো ইনফরমেশন কালেক্ট করছে, দেখতে পাচ্ছে সিদ্ধান্তের সঙ্গে সবগুলো মিলে যাচ্ছে। তখন সে সিদ্ধান্তকে প্রমাণিত করলো যে না, সিদ্ধান্তটা ঠিক, মানুষ মরণশীল। তাহলে সিদ্ধান্ত থেকে যখন উদাহরণের দিকে আসছি, সিদ্ধান্ত থেকে যখন উদাহরণের দিকে আসছি, তখন সেটাকে বলা হচ্ছে কি অবরোহী চিন্তন। সমস্যা সমাধানের চিন্তন, এটা নতুন করে কিছু বলার নাই। যে বাচ্চা এই বয়সে এসে বিভিন্ন সমস্যায় পড়লে তার সমাধান করার চেষ্টা করে নিজের থেকে। আগে কিন্তু পারতো না নিজের থেকে সমাধান করতে, কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু সে সমস্যার সমাধান করতে পারে। আর কি যথার্থতা নির্ণয়, আগে কোন বিষয়টা ঠিক কোন বিষয়টা ভুল, কোনটা যথার্থ, সেগুলো কিন্তু সে করতে পারতো না। এই পর্যায়ে সে কোনটা তার সঠিক ভিত্তি রয়েছে সেইগুলো বুঝতে পারে। আর আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ নিজের দেহের পরিবর্তন সম্পর্কে আস্তে আস্তে সে বুঝতে পারে যে আমি মেয়ে, আমার এই পরিবর্তনগুলো ঘটতে পারে, আমি ছেলে, আমার এই পরিবর্তনগুলো ঘটতে পারে। দেখতেই পাচ্ছ কালটা অ্যাডোলেসেন্স এজে আছে। তাহলে এই সময় বাচ্চা নিজের যে দৈহিক পরিবর্তনের কারণে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। অর্থাৎ মেয়ে ছেলের সঙ্গে মিশতে যাবে না, না আমি আলাদা ওদের থেকে, আমার পরিবর্তন অন্যরকম, ছেলে মেয়ের সঙ্গে মিশতে যাবে না, ঠিক মানে নিজের দৈহিক পরিবর্তনের কারণে বাচ্চা এই সময় একা একা হওয়ার চেষ্টা করে অনেক সময়। তাহলে এইগুলো ঘটে। আর কি যুক্তিপূর্ণ চিন্তন, মানে তার মধ্যে লজিক্যাল ডেভেলপমেন্ট ঘটে, কোনো বিষয়কে সে লজিক দিয়ে দেখার চেষ্টা করে, সে কোনো বিষয়কে লজিক দিয়ে দেওয়ার চেষ্টা করে। এই গেল আমাদের যৌক্তিক সক্রিয়তার স্তর। এখান পর্যন্ত যদি কারো কোনো বিষয়ে প্রবলেম থাকে